Realme 14 বাংলাদেশের একমাত্র অফিসিয়াল গেমিং ডিভাইস। এটাতে থাকছে Snapdragon 6 Gen 4 এর মতো পাওয়ারফুল SoC, তার পাশাপাশি পাচ্ছেন 6.67 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে, যেখানে 120 Hz এর হাই রিফ্রেশ রেট পাচ্ছেন, আর 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 6000 mAh এর ব্যাটারি থাকছে, যার কারণে লম্বা সময় ধরে এটা থেকে একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তো এই অফিসিয়াল ডিভাইসটা আদৌ কতটুকু ভালো সেটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে চলুন এর বক্সটাকে ওপেন করি, দেখি যে এই বক্সের মধ্যে আমরা কি কি পাচ্ছি। বক্সটাকে প্রথমেই ওপেন করলে আমরা পাচ্ছি হচ্ছে একটা বক্স, যে বক্সটাকে যদি আমরা ওপেন করি তাহলে এই জায়গায় পাচ্ছি হচ্ছে লেখাপড়া করার জন্য অনেকগুলো কাগজপত্র, যেগুলো আমাদের জীবনে প্রয়োজন হয় না, কিন্তু প্রয়োজন হয় যেটা সেটা হচ্ছে এই সিম ইজেক্টর পিন। যদি আপনার ওয়াইফ কিংবা গার্লফ্রেন্ড না থাকে তাহলে অবশ্যই আপনাকে এটা দরকার হবে, কারণ আপনি সেফটি পিন খুঁজে পাবেন না। দেন একটা টিপিইউ কেস পাচ্ছি, আর এটা একটা ম্যাট টিপিইউ কেস, যার কারণে এইটা আমার কাছে মনে হয় যে ইয়েলো হওয়ার চান্স অনেক বেশি কম, কারণ এই ধরনের টিপিইউ কেসগুলো খুব ইজিলি ইয়েলো হয়ে যায়। এইগুলোকে আমরা যদি সাইডে রাখি, দেন হচ্ছে যে আমরা স্মার্টফোনটাকে পাচ্ছি, এইটাকে একটু পরে আমরা ওপেন করব। দেন আমরা নিচের দিকে পাচ্ছি একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার, যেই চার্জারটা দিয়ে 6000 mAh এর যে ব্যাটারিটা রয়েছে এটা খুবই দ্রুত চার্জ হয়ে যায়, এবং এই জায়গায় একটা টাইপ A টু টাইপ সি কেবল পাচ্ছেন। এই বক্সটাকে সাইডে রেখে চলুন কথা বলা যাক এই Realme 14 নিয়ে। এটাকে প্রথম দেখে আপনার কাছে কেমন মনে হচ্ছে? গেমিং একটা ভাইব চলে আসছে না? হ্যাঁ, এর পিছনে যে গ্রাফিক্সটা করা হয়েছে এটা দেখেই মনে হচ্ছে যে এটা একটা গেমিং ডিভাইস। তারপর যদি এর ক্যামেরা বাম্পে দেখান তাহলে এই জায়গায় দেখতে পাবেন একটা হেলো লাইট রয়েছে, যেটা যদি আপনি পাবজিতে যান কিংবা ফোন চার্জ করেন তাহলে জ্বলে ওঠে। মানে বুঝতেই পারতেছেন, গেমিং ফোনের মধ্যে একটা লাইট যদি না থাকে তাহলে তো এটা গেমারি ফিল দেয় না। এই ফোনটা হাতে নিতেও খুবই প্রিমিয়াম ফিল দিচ্ছিল, যদিও কিনা এর ব্যাক সাইডে প্লাস্টিক ইউজ করা হয়েছে, এবং এর যে ফ্রেমটা রয়েছে সেটাও একটা প্লাস্টিক ফ্রেম। এই বাজেটের ফোনগুলো থেকে আমরা অবশ্যই গ্লাস ব্যাক আশা করে থাকি। তারপর যদি বটমে আসি তাহলে এই জায়গায় টাইপ সি পোর্ট, সিম ট্রে। এই সিম ট্রের মধ্যে কিন্তু আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন, অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, তার মানে হচ্ছে এটা একটা হাইব্রিড সিম কার্ড স্লট। দেন এর পাশেই কিন্তু পাচ্ছেন এর মেইন স্পিকার। আর যদি আপনি রাইট সাইডে আসেন তাহলে এই জায়গায় পাওয়ার বাটন এবং ভলিউম বাটন পাচ্ছেন। আর এই পাওয়ার বাটনটা দেখেন যে একটু কেমন জানি অরেঞ্জ কালার করা হয়েছে, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর, এবং এই অরেঞ্জ কালারের যে সাইনটা সেটা কিন্তু আমরা ব্যাক সাইডেও একটু দেখতে পাই, যেটা কিন্তু গেমারি একটা ফিল দিচ্ছিল। তারপর যদি আমরা টপ সাইডে আসি তাহলে এই জায়গায় সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকের পাশে একটা সেকেন্ডারি স্পিকার পাচ্ছি। এই সেকেন্ডারি স্পিকারের যে গ্রিলটা রয়েছে এইটা এবং ইয়ারপিসের যে স্পিকারটা, এই দুইটা মিলাই হচ্ছে যে সেকেন্ডারি স্পিকার হিসেবে কাজ করে। আমি প্রথমে ভাবছিলাম যে এটা আয়ার ব্লাস্টার হতে পারে, পরবর্তীতে দেখি যে না, এটা আয়ার ব্লাস্টার না। এই জায়গায় যদি একটা আয়ার ব্লাস্টার থাকতো তাহলে আমার মনে হয় যে রিমোটের কাজটাও এটা দিয়ে চালিয়ে নেওয়া যেত। আর এর যে লেফট সাইড রয়েছে সেটা একদমই ফ্রেশ, মানে এই জায়গায় কিছুই থাকছে না। Realme 14 এই ফোনটা কিন্তু বাংলাদেশে দুইটা কালারে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে মেকা সিলভার এবং আরেকটা হচ্ছে স্ট্রম টাইটানিয়াম। আমার কাছে পার্সোনালি মেকা সিলভারটাই বেশি ভালো লাগতেছে, মানে আমার হাতে যেটা রয়েছে এইটা। আর এটা কিন্তু দুইটা স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8256 এবং 12256। এখন কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। এই ফোনটার মধ্যে 6.67 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে ইউজ করা আছে, যেখানে 120 Hz এর হাই রিফ্রেশ রেট রয়েছে। এই ফোনটা দিয়ে যখন গেমিং করতেছিলাম তখন বাটার স্মুথলি গেমিং করা যাচ্ছিল হাই রিফ্রেশ রেট থাকার কারণে। তাছাড়াও যখন রেগুলার লাইফে আপনি ইউজ করবেন তখন এই ডিসপ্লেটা খুবই স্মুথ মনে হবে, এবং টাচ রেসপন্সও খুবই ভালো ছিল। আর এটার মধ্যে যেহেতু 2000 নিট পিক ব্রাইটনেস রয়েছে, যার কারণে ডিরেক্ট সানলাইটে যদি আপনি আউটডোরে ইউজ করেন ভিজিবিলিটি নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় না। লং টাইম ধরে দেখলাম যে ব্রাইটনেসটা খুব ভালোভাবেই ধরে রাখতে পারে। অনেক ফোনে দেখা যায় যে যখন একটু ওভারহিট হয়ে যায় ফোনটা তখন খুব দ্রুতই কিন্তু ডিসপ্লের ব্রাইটনেস কমে আসে ডিসপ্লেটাকে ভালো রাখার জন্য, কিন্তু এটা ডিসপ্লের ব্রাইটনেস আমি কমতে দেখি নাই। এই প্রচন্ড গরমের মধ্যে আমি আউটডোরেও এই ফোনটাকে ইউজ করে দেখেছি যে খুব একটা ওভারহিট হতে দেখি নাই। তাছাড়া এই ডিসপ্লের কালার এবং শার্পনেস নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই, কিন্তু এই ডিসপ্লের একটা জিনিস নিয়ে আমি অবশ্যই কমপ্লেন করবো, সেটা হচ্ছে ডিসপ্লের চারপাশের চেইন বেজেলটা একটু বেশি মোটা মনে হচ্ছিল। এটা যদি আর একটু ন্যারো করা যেত তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতো। Realme 14 এই ফোনটাকে কিন্তু Realme গেমিং সেন্ট্রিক ফোন হিসেবে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এই ফোনটার মধ্যে কিন্তু তারা SoC হিসেবে ইউজ করেছে Snapdragon 6 Gen 4। আপনারা হয়তো সবাই জানেন যে Snapdragon 6 Gen 4 SoCটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা SoC, এবং এটা খুবই ব্যালেন্সড একটা SoC। অনেক সময় দেখা যায় যে SoC গুলো ওভারহিটের কারণে কিন্তু লম্বা সময় ধরে খুব ভালো একটা পারফরম্যান্স ধরে রাখতে পারে না, খুব দ্রুতই পারফরম্যান্স ড্রপ করে। এইটা দিয়ে আমি পাবজি খেলে দেখেছি। বাই দ্য ওয়ে এই ফোনটা কিন্তু পাবজির সাথে খুব ভালোভাবে অপটিমাইজ করে। এই ফোনটার মধ্যে আমি পাবজি খেলে দেখেছি যে 90 FPS পর্যন্ত পাবজি খেলা যাচ্ছিল, হয়তো বা সামনে ফিউচারে আপডেট আসলে এইটা 90 FPS থেকে 120 FPS চলে যেতে পারে, বাট এটা এখনো কনফার্ম ভাবে বলা যাচ্ছে না। কিন্তু 90 FPS খুবই ভালোভাবে ধরে রাখতে পারতেছিল। আমি 2-3 ঘন্টা ধরে পাবজি খেলেও দেখলাম যে এটার যে FPSটা সেটা খুব একটা ড্রপ করতে দেখি নাই। হ্যাঁ, ফোন টুকটাক হিট হচ্ছিল, বাট খুব বেশি একটা হিটও কিন্তু হচ্ছিল না। আর হিট হলে দেখা যায় যে খুব দ্রুতই কিন্তু এটা মানে কুল হয়ে যাচ্ছিল, যেটা খুবই ভালো ব্যাপার। ফোন যখন ওভার হিট হয়ে যায় তখন কিন্তু আমরা জানি যে পারফরম্যান্স কমে যায়, বাট এই ফোনটা ওইভাবে হিট হতেও আমি দেখি নাই। এটা দিয়ে পাবজি খেলার সময় স্মুথ গ্রাফিক্স সিলেক্ট করে এক্সট্রিম প্লাস FPS সিলেক্ট করা যায়। এই ফোনটাকে আমরা আন্তত বেঞ্চমার্কে টেস্ট করে দেখেছি 7,71,279 স্কোর করতে পেরেছে। আর Geekbench 6 এ সিঙ্গেল করে স্কোর করেছে 1103 এবং মাল্টি করে স্কোর করেছে 3117, যেটা দেখে বুঝতেই পারতেছেন যে এর পারফরম্যান্সটা কতটুকু ভালো। তার পাশাপাশি এটাতে আমরা থ্রটল টেস্ট করেছি 15 মিনিট। থ্রটল টেস্টিং এর পরেও দেখলাম যে এটার পারফরম্যান্স খুবই স্টেবল ভাবে যাচ্ছিল। আপনারা হয়তো
গ্রাফটা দেখেই বুঝতে পারতেছেন যে একদমই গ্রিন ছিল। এটার পারফরমেন্স কোনো অবস্থাতেই ড্রপ করাতে পারি নাই আমরা। এটা দিয়ে আমরা লং টাইম ধরে গেমিং করে দেখলাম যে পারফরমেন্স খুব ভালোভাবে স্টেবল থাকে। এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ এসেছে, তার উপরে কিন্তু Realme UI 6 থাকতেছে এবং Realme UI আপনারা সবাই জানেন যে খুবই স্টেবল একটা UI এবং এই UI এর মধ্যে খুব একটা বাগ বাল্লুক নাই। অন্যান্য অনেক UI আছে যেগুলোতে মানে প্রচুর পরিমাণে বাগ বাল্লুক থাকে, বাট Realme UIটা কিন্তু অনেক বেশি ক্লিন এবং আমার কাছে মনে হয় যে এটা খুবই লাইট ওয়েট এবং ইউজার ফ্রেন্ডলি। আমার কাছে পার্সোনালি Realme UIটা ভালোই লাগে। আপনার কাছে কেমন লাগে সেটা একটু চাইলে কমেন্ট করতে পারেন। এখন কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। আপনারা হয়তো সবাই জানেন যে গেমিং সেন্ট্রিক যে ফোনগুলো রয়েছে সেইগুলোর ক্যামেরাতে খুব একটা নজর দেওয়া হয় না। এটার ব্যাক সাইডে একটা সিঙ্গেল ক্যামেরা ইউজ করা আছে এবং এটা 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এর ছবিগুলো খুবই শার্প এবং ডিটেল ছিল এবং দেখলাম যে ডাইনামিক রেঞ্জও খুবই ভালো রাখতে পারে। আর ছবির কালারগুলো আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে, ক্লোজ টু ন্যাচারাল দেওয়া ট্রাই করে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটু স্যাচুরেটেড ছবি দিচ্ছে। কিন্তু আমি ক্যামেরাতে যে প্রবলেমটা খুঁজে পেলাম যে হাইলাইটগুলোকে কন্ট্রোল করতে মাঝে মাঝে প্রবলেম ফেস করে, শ্যাডোগুলোকে ব্রাইট করতে গিয়ে দেখা যায় যে হাইলাইটগুলোর এক্সপোজারটা ঠিকভাবে মেনটেন করতে পারে না। তাছাড়া ওভারঅল এর ক্যামেরার পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে, ক্যামেরার আউটপুট খুবই ভালো ছিল। কিন্তু দেখলাম যে হিউম্যান ফেস যখন খুঁজে পাই তখন ফেসটাকে একটু সফট করে দিচ্ছে। এই ব্যাপারটা রিয়েলমির আমার কাছে খুব একটা ভালো লাগে না। এটা যদি র ছবি তুলতে পারতো তাহলে বেশি ভালো হতো। তার পাশাপাশি যখন এর পোর্ট্রেট মোডে যাবেন তখন কিন্তু আপনি শুধুমাত্র একটা ফোকাল লেন্থ পাবেন। এর পোর্ট্রেট মোডে যদি যাওয়ার পরে আমরা দুইটা ফোকাল লেন্থ পেতাম, মানে 1x এবং 2x এ ছবি তোলা যেত, তাহলে এর পোর্ট্রেট এক্সপিরিয়েন্সটা ভালো হতো। কিন্তু 1x এ যখন আপনি পোর্ট্রেট তুলবেন সেই পোর্ট্রেটগুলো খুবই শার্প এবং ডিটেল ছবি দিতে পারে এবং এজ ডিটেক্টও দেখলাম কোনো অবস্থাতেই মিস করে না। অনেক বেশি কমপ্লিকেটেড কোনো জায়গায় যদি চলে যান তখন হয়তো বা 2-1 মিস করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমই এর পোর্ট্রেট ছবিগুলো অসাধারণ লেভেলের ছিল। হিউম্যান ফেস স্মুথ করে দেওয়ার যে প্রবলেমটা সেটা এর পোর্ট্রেট ছবি যখন তুলবেন তখন আপনি এটা ফেস করবেন, আর এইটাই আমার কাছে মনে হয় যে মানুষজন বেশি পছন্দ করে। আর এর ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হচ্ছে একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার ছবিও খুবই শার্প এবং ডিটেল ছিল। কিন্তু আমি যে প্রবলেমটা খুঁজে পেলাম এর ব্যাক ক্যামেরার মতো এর ফ্রন্ট ক্যামেরাও কেমন যেন একটু সফট করে দেয়। এটা প্রবলেম বলবো না, এই সময় এসে সবাই এই ধরনের সফট ছবিগুলো একটু বেশি পছন্দ করে। তাছাড়া এটা ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ছিল এবং এক্সপোজারটাও দেখলাম যে খুব ভালোভাবেই কিন্তু মেইনটেইন করতে পারে। এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ কিন্তু 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। তো চলুন একটা ভিডিও স্যাম্পল দেখে আসি, তাহলে আইডিয়া করতে পারবেন এর ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে কেমন ভিডিও পাবেন। এটা হচ্ছে Realme 14 এর ফ্রন্ট ক্যামেরা ভিডিও। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যায়। এটাতে যদি 4K সাপোর্ট থাকতো তাহলে আরও বেশি ভালো হতো। যদি কিনা 1080p মানে মোটামুটি ভালোই, কিন্তু দেখেন যে ডিটেল এবং শার্পনেস রাখতে পারে। আর এটা কিন্তু ভালোই স্টেবল ছিল, এই যে আমি হেঁটে হেঁটে ভিডিও করতেছি, খুবই স্টেবলভাবে ভিডিওটা করতে পারি। এটা হচ্ছে Realme 14 এর মেন লেন্সের ভিডিও। মেন লেন্স দিয়ে সর্বোচ্চ 4K 30 fps রেকর্ড করা যায়, কিন্তু এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে 1080p 60 fps 1080p 60 fps যখন রেকর্ড করা যায় তখন কিন্তু এটা মোটামুটি ভালোই স্টেবল ভিডিও করতে পারে। যখন আমরা 4K তে শিফট করবো তখন কিন্তু এতটাও স্টেবল ভিডিও শ্যুট করতে পারে না। এই হচ্ছে এটার 4K ভিডিও। এটা 4K তে যখন ভিডিও করে তখন 4K সর্বোচ্চ 30 fps রেকর্ড করা যায় এবং 4K 30 fps কিন্তু খুব একটা স্টেবল ভিডিও করতে পারে না। যে আমি যদি এখন হেঁটে ভিডিও করি তাহলে দেখেন যে ভিডিওটা একটু শেকি মনে হচ্ছে, কিন্তু 1080p তে যখন রেকর্ড করা যায় তখন কিন্তু ভালো স্টেবল ভিডিও রেকর্ড করা যায়। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এই ফোনটার মধ্যে একটা 6000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। হ্যাঁ, একটা গেমিং ফোনের মধ্যে 6000 mAh এর ব্যাটারি থাকা অনেক ভালো একটা ব্যাপার, কারণ লম্বা সময় ধরে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটার মধ্যে সিলিকন কার্বনের ব্যাটারি থাকতেছে, যার কারণে কিন্তু এত স্লিম একটা ফোনের মধ্যেও 6000 mAh এর ব্যাটারি ইউজ করতে পেরেছে। এই ব্যাটারি দিয়ে অনায়াসে আপনি এটা থেকে 8 থেকে 9 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তার পাশাপাশি যদি আপনি এটা দিয়ে গেমিং করেন, গেমিংয়েও আপনাকে লম্বা সময় ধরে একটা ভালো সাপোর্ট দিবে। আর এর বক্সের মধ্যে যেহেতু 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার রয়েছে, যার কারণে কিন্তু খুব ফাস্ট এই ফোনটাকে চার্জ করে ফেলা যায়, যার কারণে অ্যাটলিস্ট ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে প্যারা খেতে হবে না। বাই দ্য ওয়ে, একটা বিষয় নিয়ে কথা বলতে একদমই ভুলে গেলাম, সেটা হচ্ছে এর ডিসপ্লের নিচের দিকে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে এটা একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কিন্তু অপটিক্যাল হলেও এটা কিন্তু খুবই ফাস্ট ছিল এবং অ্যাকুরেটলি এটা বারবারই কাজ করতেছে, কোনো অবস্থাতে আমি মিস করতে দেখি নাই। কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু নিচের দিকে হয়ে গেছে, এটার পজিশন যদি একটু উপরের দিকে হতো তাহলে খুব ইজিলি রিচ করা যেত, যদিও কিনা এটার সাথে খুব ইজিলি ইউজ টু হয়ে যাবেন যদি আপনি এই ফোনটাকে 2-4 দিন ইউজ করেন। আমরা কিন্তু ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। এতদিন ধরে বাংলাদেশে কিন্তু অফিসিয়াল কোনো গেমিং ডিভাইস ছিল না, যেই ডিভাইসগুলো আসে সেগুলো দেখা যায় এন্ট্রি লেভেলের ফোন, মানে ওইভাবে গেমিংয়ের জন্য সাজেস্ট করা যায় না। আপনি যদি অফিসিয়াল মার্কেট থেকে একটা গেমিং ডিভাইস কিনতে চান তাহলে আমি বলবো যে আপনি একবার হলেও এই Realme 14 এই ফোনটাকে ট্রাই করে দেখতে পারেন। আই থিঙ্ক আপনার কাছে ভালো লাগবে। যারা স্পেশালি পাবজি খেলেন তাদের জন্য আমার কাছে মনে হয় যে এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে যদি আপনি অফিসিয়াল মার্কেট থেকে একটা গেমিং ডিভাইস কিনতে চান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।